দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে নিউ ন্যাশনে স্বাগতম। গত 10 দিন ধরে বাংলাদেশে মধ্যে মানবাধিকার, নিরাপত্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এমনকি সেনাবাহিনীর কার্যক্রম নিয়েও অনেক আলোচনা হচ্ছে। আসলে বাংলাদেশের স্থিতিশীলতায় কি করা দরকার এ নিয়ে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন আমার নিউ ন্যাশন পত্রিকার সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবলু। কামরুজ্জামান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনি তো মাঠে ঘাটে কাজ করছেন, আপনি দেখছেন যে কিভাবে বিশেষ করে পুলিশ কিভাবে মানুষকে গণগ্রেপ্তার করেছে আর তাদের যে অ্যাক্টিভিটিস, একটু আইনের দৃষ্টিতে, মানবাধিকার দৃষ্টিতে আসলে বিষয়টা আপনি কিভাবে গণমাধ্যম কর্মী হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? জি, ধন্যবাদ। আসলে আপনি প্রসঙ্গে শুরুতে বলেছেন দেশে হচ্ছে কি। আমি এক বাক্যে যদি বলি, দেশে অনেক কিছুই হচ্ছে। যেমনটি আপনি বলছিলেন যে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 10 দিন ধরে দেশ এক প্রকার অন্ধকারে আমরা আছি। বিশেষ করে ইন্টারনেট শাটডাউনকে শিক্ষার্থীদের ভাষায় যদি বলা হয় যে ডিজিটাল ক্র্যাকডাউন, এই ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে পুরো বিশ্ব থেকে আমরা এক প্রকার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবাই জানি গত মঙ্গলবার কার্যত বড় পরিসরে ছাত্র আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর থেকে একের পর এক হামলা মামলা হয়ে আসছে। সর্বশেষ খবরে যতটুকু আমরা গণমাধ্যম হিসেবে আমরা যতটুকু অথেন্টিক সোর্স থেকে পুরোপুরি না পেলেও প্রাথমিক তথ্য যেটা গণমাধ্যমে এসেছে, এই পর্যন্ত 223 জনের লাশের খবর পাওয়া গিয়েছে। যদিও হত্যা মানে 223 জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমি যদি সেটা বলি, তার মধ্যে 113 জন হচ্ছে শিশু এবং 46 জন হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী। এইটাকে আপনি কিভাবে দেখবেন আমি জানি না, কিন্তু শতাধিক 113 জনের চেয়ে বেশি শিশু। তো তার মানে কি দাঁড়ালো? প্রথমত হচ্ছে, আপনি যদি আন্দোলনের যে মাত্রা এবং সহিংসতার যে লেভেল যদি আপনি বিবেচনা করেন, স্বাধীনতার পরে ইভেন কি 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, তারপরে আমাদের 69-এর গণ অভ্যুত্থান, তারপরে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ 71-এর পরে যে রক্তস্নাত অধ্যায় হয়েছিল 71-এ, তারপরে স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত এত ম্যাসিভ আকারে আর কোনো গণহত্যার ঘটনা বাংলাদেশে হয়নি। এবং আন্দোলনের এত ব্যাপ্তি, এত পরিধি, এতটা ধ্বংসাত্মক ছিল এবং এতটাই বড় আকারের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে হয়নি। সুতরাং আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে বিষয়টি শুধুমাত্র এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করেই এখন আর সীমাবদ্ধ নেই, এবং কোটা সংস্কার ইস্যুর আন্দোলনকে কেন্দ্র করে এটাকে যেইভাবে দমন করার কথা ছিল, সরকার সেই মাত্রায় না গিয়ে সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বা দলীয় যেই কোটা আন্দোলনকারী ছাত্রদের কথায় সরকার দলীয় যে ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগকে যেভাবে তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, এতটা বিভৎস নারকীয়, সেটা আর আসলে আমরা কখনো দেখিনি, বাংলাদেশ দেখেনি। আচ্ছা, মাঠ পর্যায়ে তো আপনি হাঁটছেন, অনেকের সাথে কথা বলছেন। জি, সরকারি আন্দোলন হতেই পারে বিভিন্ন ইস্যুতে, কিন্তু আন্দোলনকে ফেস করা সরকার তো অন্যভাবেও পারতো, কিন্তু এভাবে হত্যা না করেও যে অন্যভাবে আন্দোলনকে ফেস করা যায়, এটা কি পাবলিক আসলে কি বলে? আসলে আমি আগেই বলেছি, বিষয়টি এখন আর শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেই, এটি এখন বাংলাদেশের একটি জাতীয় রাজনৈতিক সংকটের রূপ পেয়েছে। তো কেন হঠাৎ করে এই একটা কোটা সংস্কার আন্দোলন কেন বাংলাদেশের জাতীয় রাজনৈতিক সংকট হিসেবে এখন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে? কারণ হচ্ছে, আপনি জানেন, বর্তমান যে সরকার, আওয়ামী লীগ যে সরকার তারা গঠন করেছে সর্বশেষ 6 মাস আগে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এটা একতরফা নির্বাচন হয়েছে। তার আগে 2018 সালে একটি নির্বাচন হয়েছে, তারও আগে 2014 সালে নির্বাচন হয়েছে। সরকারের মূলত যে নৈতিক যে
মানে অবস্থান থেকে সরে আসা, সেটা 2014 সালের নির্বাচনে প্রথম শুরু হয়েছে, যখন 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অর্থাৎ কার্যত সরকার মানুষের যে ম্যান্ডেট এবং মানুষের যে ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসে যে দায়বদ্ধতার জায়গা থেকে আচরণ করে, সে জায়গাগুলি থেকে সরকার কার্যত 2014 সালে ম্যান্ডেট হারিয়েছেন। এই যে 2014 সাল থেকে সরকার একের পর এক ভোটবিহীন, মানুষের আস্থাবিহীন যে সরকার গঠন করেছে, সেইটাকে টিকিয়ে রাখতে সরকার যে দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি নির্ভর করেছে, তার প্রধান হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাবের উপরে। তারপরে অন্যান্য অক্সিলারি যে মানে আমাদের যে বাহিনীগুলি আছে, সেনানো বা অন্যান্যগুলি, সময় সমকে বিজিবি। তো আপনারা জানেন, এই যে এর মধ্যে আরো একটা বিষয় প্রাসঙ্গিক আমি একটু বলি। যখন 2018 সালে নির্বাচন হয়, তখন ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন পুলিশের টপ মাচ আইজিপি বেনজির আহমেদ। উনি তখন ডিএমপি কমিশনার ছিলেন, এবং এট দ্য সেম টাইম বিজিবির মহাপরিচালক ছিলেন, যিনি পরবর্তীতে সেনা প্রধান হয়েছেন, যার বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছেন এবং সেটাও সারা পৃথিবীব্যাপী আলোচিত, মেজর জেনারেল আজিজের বিরুদ্ধে। এই যে তাদের উপরে ভর করে সরকার নির্বাচন করেছে, তাদেরকে ডেপ্লয় করে নির্বাচন করেছে, যার কারণে পুলিশকে সরকার তার নিজস্ব একটি পেটুয়া বাহিনীতে পরিণত করে মানুষের যে মত, পথ, পছন্দ, ভোট দেওয়ার যে অধিকার, সেটাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সরকার নির্বাচনে এসেছে। যার জন্য আজকে এই যে 2024-এর নির্বাচনের 6 মাস যেতে না যেতে, এখনো আজকে তো 29 তারিখ জুলাই মাসে, এই 15 তারিখে আমাদের এই ছাত্রদের যে আন্দোলন চূড়ান্ত মাত্রায় রূপ পেল মঙ্গলবার, সেইটাকে দমন করতে গিয়ে সরকার ঠিক তার পুরনো কায়দায় ফিরে গিয়েছে। কেমন? সেটা হচ্ছে সরকার প্রথমে ছাত্রলীগ, যুবলীগকে মাঠে দিয়েছে। সরকার দলীয় যে দলের যে সাধারণ সম্পাদক, তিনি সরাসরি বলেছেন যে ছাত্রদেরকে মোকাবেলার জন্য তার ছাত্রলীগই যথেষ্ট। এই কথা বলার 1 মিনিটের পরেই, 1 মিনিটের মাথায় সাধারণ ছাত্রদের উপর সারা বাংলাদেশে একযোগে হামলা হয়েছে। তার সাথে রাত থেকে যোগ দিয়েছে পুলিশ এবং অন্যান্য বাহিনী। ওই রাতেই বিজিবি মোতায়েন করলো, এবং আপনারা নিশ্চয়ই সবাই দেখেছে, সারা পৃথিবী দেখেছে যে কি একটা জেনোসাইড বাংলাদেশে। সাধারণ সম্পাদক বলছে যে দেখা মাত্র গুলি পুলিশ। সেটাই বলছিলাম যে কি পরিমাণ জেনোসাইড বাংলাদেশে হয়েছে। বলা হচ্ছে 226 জনের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকারান্তরে এই সংখ্যা অনেক বেশি। আজকে সর্বশেষ এই যে সরকারের দমন, পীড়ন, নিপীড়নের যে মাত্রা, এবং আন্দোলনকারীদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসে যে আরো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সরকারের একজন অফিসার, পুলিশের একজন অফিসার, সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার। সরকারের একটা উইং হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ, যেটা গোয়েন্দা শাখা, ডিবি একজন প্রধান। হাউ ডেয়ার, ক্যান ইউ ইমাজিন? একটা মানুষ চিন্তা করতে পারে না যে একজন এই একটা অফিসারের কাছে মনে হচ্ছে গোটা দেশ জিম্মি। তিনি কি করেছেন? এই যে আন্দোলনের সমন্বয়ক, গত 2 দিন ধরে আন্দোলনের সমন্বয়কদেরকে তুলে রেখে হেফাজতে তার কার্যালয়ে রেখেছে, যেটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা যদি সংবিধানের কথা চিন্তা করি, আমাদের যে সংবিধান আছে, বাংলাদেশের যে সংবিধানে আমাদের যে 33 অনুচ্ছেদের 35/4 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। একজন ডিবি অফিসার কোনোভাবেই আন্দোলনকারী সমন্বয়ক কেন, কোনো একজন মানুষকে 24 ঘন্টার বেশি তার কাস্টডিতে রাখা যায় না। তাকে যখন বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়েছিলেন, সমন্বয়কদের পিতামাতা, অভিভাবকরা গিয়েছেন, বলছেন যে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ে এসেছি। এই যে মিথ্যাচার, এই যে প্রপাগান্ডা, এবং এই যে সংবিধান এবং দেশের আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন। কারণ নিরাপত্তা, একটা মানুষ তার সর্বোচ্চ নিরাপদ হচ্ছে তার পরিবারের কাছে। সে পরিবারের কাছে না দিয়ে তাদেরকে তার হেফাজতে রেখে সর্বশেষ গতকাল রাতে, আপনারা জানেন,
একটা ভিডিও বার্তায় অনেকটা এটা একটা নিষিদ্ধ বাহিনীর মতো আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে ওসামা বিন লাদেন যেমন ভিডিও বার্তা দিতেন, জি। ঠিক তেমনি করে ওই কায়দায় এই যে সমন্বয়কদেরকে দিয়ে একটি ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন কি আমাদের দাবি পূরণ হয়েছে, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইন্টারেস্টিং বিষয় হলো এই ছাত্র 6 সমন্বয়ক এই ভিডিও বার্তা দেওয়ার 1 মিনিটের মধ্যেই মাঠে থাকা এখনো যারা আছেন, আন্দোলনকারী যারা আছেন, তারা আবার পাল্টা বিবৃতি দিয়েছে যে এটা বন্দুকের মুখে, অস্ত্রের মুখে তাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আসলে কার্যত আন্দোলন মানে কোনোভাবে প্রত্যাহার করা হয়নি, বরং তাদের আজকে আন্দোলন ছিল সারা দেশে যে নিহত হয়েছে সেই নিহতদের স্মরণে আজকে তাদের এখানে সারা দেশে বিক্ষোভ এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি ছিল। ইতিমধ্যে নিশ্চয় আপনি জেনেছেন যে এই কর্মসূচি পালন করতে গিয়ে আজকে ঢাকা মানে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে পুলিশের সাথে, ইভেন কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীর সাথে আমরা দেখেছি যে ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই যে আন্দোলন চলছে এখন তো আপনারা দেখছি, আমরা সবাই দেখছি যে বিভিন্ন জায়গায় আন্দোলনকে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে ভিডিও বার্তা পাঠাচ্ছে। রংপুরে দেখলাম এক শিক্ষক আবু সাইদের এখানে বলছে যে আমাদেরকে আসলে এখন তরুণদের কাছ থেকে শিখতে হবে, আমাদের কাছ থেকে শেখার কিছু নেই। এখন তরুণদের একটা বিভিন্ন গ্রুপদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আবার এই তরুণরাই যাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাদের কিন্তু তারা বুঝতে পারছে তারা একটা হেফাজতে গিয়ে আটক অবস্থায় তারা বিবৃতি দিচ্ছে, এদিকে তারা আবার ঠিকই আন্দোলন চালাচ্ছে। হ্যাঁ, এই তরুণরা যেভাবে আন্দোলন চালাচ্ছে মানবাধিকারের পক্ষে এবং এই হত্যার বিচারের জন্য, এই আন্দোলনটা আসলে মানে আপনি কিভাবে দেখছেন? জি, বিষয়টা হচ্ছে আপনি তো শুধু একটা অংশের কথা বলছেন। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জেনেছি, শুধুমাত্র ঢাকা শহরে মানে অর্থাৎ রাজধানী শহরে এই আন্দোলন সহিংসতা পরবর্তী সময়ে এ পর্যন্ত 200-র অধিক মামলা হয়েছে, যেখানে 2,13,000-এর বেশি মানুষকে আসামি করা হয়েছে। অর্থাৎ 2.5 লক্ষের মতো, প্রায় 2.5 লক্ষাধিক বা 2.5 লক্ষের মতো মানুষকে, সাধারণ মানুষকে আসামি করা হয়েছে এবং ব্লক ক্রিয়েটের নামে একটি মানে সাঁড়াশি অভিযান চালিয়ে এই পর্যন্ত প্রায় 10,000-এর মতো ছাত্র জনতা, আন্দোলনকারী এবং নিরীহ মানুষকে সরকার গ্রেপ্তার করেছে। এই যে ম্যাসিভ গ্রেপ্তার এবং মামলা, বাংলাদেশের ইতিহাসে কখনো এত মামলা, এত আসামি গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। এখন এই যে একটা আনইউজুয়াল যে সিচুয়েশন, এই অপ্রত্যাশিত যে আজকের অবস্থা, আপনি স্বাভাবিকভাবেই মানুষকে যখন আপনি অবদমন করার চেষ্টা করবেন, যখন কথা বলতে দিবেন না, মানুষ যখন তার গণতান্ত্রিক যে মূল্যবোধ, গণতান্ত্রিক যে অধিকারগুলি সেটা যদি চর্চা না করতে পারে, সভা সমাবেশের যদি সে সুযোগ না পায়, তখন নানানভাবে সে কোনো না কোনোভাবে তার মত পথ প্রকাশ করার চেষ্টা করবেই। যার জন্য মানুষ 6 জন ডিবি হেফাজতে থেকে কি বলেছে এই মুহূর্তে এটা আর মুখ্য বিষয় নয়। আপনি মানুষ বিশ্বাস করে না। এবং 6 জন কেন, 6,000 সমন্বয়ককে যদি তুলে আনা হয় ডিবি হেফাজতে, তারাও যদি যৌথভাবে বিবৃতি দিয়ে মানে বলে, সেটা আর মানুষ মনে হচ্ছে বিশ্বাস করছে না। এটা আমাদের বিষয় না, সাধারণ মানুষের যে অভিব্যক্তি, সাধারণ মানুষের যে কথা, আমরা কথা বলেছি, সবাই এটাকে এক বাক্যে হাস্যকর মনে করে। মানুষ এখন একটা মানে আন্দোলন কি তাহলে চলবে আপনার, মানে আন্দোলন তো চলছেই, আজকেই তো বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া, পুলিশ গ্রেপ্তার করেছে। আপনার সংবাদ সম্মেলনে এসেছে অলরেডি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা বড় অংশ ছাত্রদের প্রোটেস্ট করেছে, পুলিশ সেখান থেকে 30-35 জনকে অ্যারেস্টও করেছে। আন্দোলন তো চলছে এবং তারা বলছে তাদেরও সরকার যেমন এখন পয়েন্ট অফ নো রিটার্ন, পেছনে যাওয়ার সুযোগ নেই, আন্দোলনকারীরাও তাদের ভাষ্যমতে হচ্ছে যে আমরাও এখন এক দফার দাবিতে আছি। কোটা সমস্যার সমাধানকে তারা চূড়ান্ত সমাধান বলে মনে করছেন না। তারা বলছেন কোটা একটা বিষয়, কোটা সমস্যার সমাধান এখন একটা। কিন্তু এই যে শত শত মায়ের বুক খালি হলো, লাশের উপরে তারা কিসের সমাধান চায়?
এই লাশের না, কি হবে এই তাহলে? জায়গা তো শিক্ষার্থীরাও তাদের যৌক্তিকভাবে তারা রিজিট, জি আবার সরকার সেও দেখা যায় যে তারা যদি সে নত স্বীকার করে, ক্ষমা চায়, জি তাদের দাবি মেনে নেয়, সরকার নৈতিকভাবে পরাজিত হয়। জি শুধু নৈতিক পরাজিত হয়, বাট এখন যে আনইউজুয়াল যে সিচুয়েশনটা চলছে, জি তো সেটা তো লিঙ্গার হলে আমরা দেশ তো আরো ক্ষতি হবো, সেখান থেকে আসলে ফেরার উপায় কি? আমরা একটু আগে দেখলাম যে সেখানে সুপারিশ করা হয়েছে 14 দল থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে যে জামায়াত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করা। এটা তো পুরনো কাসুন্দি। এই যে আপনি দমন পীড়ন এবং পুরনো রাস্তায় আপনি পুরনো এটা ওয়ান কাইন্ড অফ আপনার মাসলস শো। আপনি সরকারে আছেন, তো আপনি ভাই এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার এই ক্যাসেট, ভাঙা ক্যাসেট তো বাংলাদেশের মানুষ গত 15 বছর থেকে শুনে আসছে। তো আপনি কেন এতদিন নিষিদ্ধ করলেন না? এখন একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, আপনি আবার সেই পুরনো ক্যাসেট বাজাচ্ছেন। তো আপনি আন্দোলন যে হ্যান্ডেলিং করা, জি ছাত্রদের আমি কিভাবে, সেটাই বলছি, হ্যাঁ। মানে এটা একটা রাজনৈতিক, আমাদের এখন এটা জাতীয় সংকট। কারণ জাতীয় সংকট কেন বলছে, আপনি নিশ্চয় জেনেছেন ইতিমধ্যে যে বিশ্বের 74 জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা সমাবেশ করেছে, আইনজীবীরা একটা রিট করেছে। আরো একটা বিষয় আমি একটু বলি, আজকে আইনজীবীদের প্রবীণ, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের এবং সরকারপন্থী, তারা সরকার সমর্থিত হিসেবে পরিচিত এমন আইনজীবীরা একটি রিট করেছেন যে আন্দোলন দমাতে যেন পুলিশ গুলির ব্যবহার না করে। সেটাকে আগামীকাল নিয়ে যাওয়া হয়েছে। তো এই আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সর্বস্তরের মানুষ যেখানে বলছেন যে এইটাকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় এবং নমনীয় পন্থায় যদি হ্যান্ডেল করা না হয়, তাহলে ছাত্রদের মন মেজাজ মর্জিকে যদি আপনি ধারণ না করেন, না বোঝার চেষ্টা না করেন, তাহলে এই আন্দোলন আরো বড় হবে। কিন্তু ঠিকই সরকার তার চিরচেনা পথেই হাঁটলেন। আমরা দেখেছি সরকার তার পলিটিক্যাল যে এজেন্ডা বা যে পুরনো যে কথা, পুরনো যে ফিতা বাজানো, টেপ বাজানো, সেই দিকেই হাঁটছে। তার মানে কি, সরকার এই আন্দোলনকে রাজনৈতিক সংকট মনে করলেও এটাকে যে সুন্দরভাবে হ্যান্ডেল করা বা এটাকে যে সুন্দরভাবে এটার সমাপ্তি টানা, আমাদের তো মনে হচ্ছে যে সরকারের আন্তরিকতা ঘাটতি রয়েছে। যদি ঘাটতি নাই থাকতো, সরকার কেন একের পর এক পুলিশ দিয়ে একের পর এক নাটক করাচ্ছে? কেন ডিবি হারুনকে দিয়ে ওখানে তাদেরকে 3 দিন ধরে 2 দিন ধরে আটকে রাখা হয়েছে? একটা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ডিটেকটিভ ব্রাঞ্চ, সেটাকে হাস্যরসে পরিণত করেছে। সবাই এটাকে ডিবি হারুনের হোটেল বলে। সে গিয়ে যে কাজটা করে, ধরে নিয়ে একজনকে খাওয়াই দেয়, এবং কতটা ছোট লোকই আচরণ হলে এটা করতে পারে। আমি আপনাকে খাওয়াবো আমার বাসায়, আমি সেটা ছবি তুলে আবার সামাজিক মাধ্যমে ছেড়ে দিব? এটা কি কোনো এখনো চিন্তার মানুষের আচরণ হয়? তো একটা আনইউজুয়াল প্র্যাকটিস। কিন্তু সবচেয়ে যেটা উদ্বেগের বিষয়, অনেকেই যারা ভাবছেন বলছেন যে দেশে এখন কারফিউ চলছে। জি যখন কারফিউ চলে তখন মানুষও চলে, যানবাহনও চলে। অনেকে বলছে যে হাসি তামসা করে যে এটা একটা মানবিক কারফিউ। জি জি, এখন এই যে কারফিউ চলে, মানুষও চলে, এখন সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণটাকে একটা মানে একটু উইক করে দিল আর কি সরকার। জি জি, তা সরকার তো বাংলাদেশের সেনাবাহিনী, এটা তো আওয়ামী লীগের সেনাবাহিনী না, না, এটা বাংলাদেশের সেনাবাহিনী। এই সেনাবাহিনীর মর্যাদা যদি ক্ষুণ্ণ হয়, ভবিষ্যতে আমরা কোন জায়গায় টিকতে পারি? খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন, সরকার এই যে সেনাবাহিনীকে এতদিনের জন্য মাঠে রেখেছে এবং সেনাবাহিনীকে দিয়ে যাচ্ছে তা কাজ করানো হচ্ছে, সেনাবাহিনীকে দিয়ে কি করানো হচ্ছে, আমি সেনাবাহিনীকে খারাপ বলছি না, অর্থাৎ তাদের যে কাজগুলি তাদেরকে দিয়ে করানো হচ্ছে, যে পারপাসটা সার্ভ করানো হচ্ছে। একজন সেনাবাহিনীর একজন সদস্য, তাকে দিয়ে গলির একটা গেট খোলানো হচ্ছে, তাকে দিয়ে গেট লাগানো হচ্ছে, তাকে দিয়ে রিক্সাওয়ালা থামানো হচ্ছে, যে কাজটা আমাদের একজন আনসার করে, একটা পাড়ার ওই প্রতিবেশী সোসাইটির গার্ড করে। কেন? আমার প্রশ্ন হচ্ছে, কেন এই কাজটা মানুষ কি আইন মানছে না? তাহলে সেনাবাহিনীকে আপনি মাঠে নামিয়েছেন ভালো, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার জন্য, সেই কাজটা আপনি আনসারকে দিয়ে করাতে পারতেন। এই যে আমার আপনার গর্বের যে জায়গাটা, সেনাবাহিনীকে, সেনাবাহিনীর প্রতি মানুষের যেই আস্থার জায়গা, যে শ্রদ্ধার জায়গা, এবং সেনাবাহিনীকে
মানে কমনার্স অর্থাৎ সাধারণ জনগণ যেইভাবে দেখতে চায় সেই জায়গা থেকে মানুষ মনে করছে সেনাবাহিনীকে ডিটেল করানো হয়ে গেছে। এখন এটা একটা গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং বিষয়। এই যে সেনাবাহিনী গেট খুলতেছেন, লাগাচ্ছেন, জিজ্ঞেস করতেছেন কোথায় যাবেন, রিক্সাওয়ালারা সেনাবাহিনীকে মামা বলে ডাকছেন। আমাদের অফিসের সামনে আমরা দেখেছি এক রিক্সাওয়ালাকে সেনাবাহিনী উঠবস করাচ্ছেন কান ধরে। বললাম, জিজ্ঞেস করা হলো কেন, বলে যে রিক্সাওয়ালার মতো আচরণ করে। তো রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালার মতোই কথা বলবে। তো কথা হচ্ছে এটা যে সেনাবাহিনীকে এই যে এত গুরুত্বহীন করার যে আমাদের যে প্রয়াস এবং যে কাজ যেগুলি হচ্ছে, এটা মোটেও প্রত্যাশিত নয় এবং এটা আমাদের গর্বের সেনাবাহিনীর যে মর্যাদা, সেই মর্যাদায় আমি মনে করি এখানে ছেদ পড়ছে। যে দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে দেশের ভিতরে কি হচ্ছে, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা কিভাবে কমানো যায়। দেশের মধ্যে যে সমস্যা চলছে এবং এমনকি বিশিষ্টজনদের উক্তি দিয়ে তিনি বলছেন যে দেশ এখন অনেকটা যুদ্ধের দিকে যাচ্ছে। যদি এই সমস্যার সমাধান করা যায় তাহলে আমরা সবাই শান্তিতে থাকব এবং সরকার প্রধানের তার কোটি বলটা রয়েছে, সে চাইলেই এই সমস্যার সমাধান করতে পারে। আমাদের পরবর্তী পর্যালোচনার জন্য নিউ ন্যাশনের ফেসবুক এবং ইউটিউব আমাদের পেজের সাথে সম্পৃক্ত থাকুন। সবাইকে ধন্যবাদ।